দর্শক, ইউনুসীয় যুগে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা পরিকল্পিত আয়োজন করা হয়েছিল যমুনার সামনে। হাসনাত তার সেখানে গিয়ে মিছিল করলেন, দাবি জানালেন এবং ওয়াসার পানির গাড়ি গিয়ে তাদের উপরে শীতল বৃষ্টি দিল, এক ধরনের আমন্ত্রণ, ওয়েলকাম, আপ্যায়ন করা হলো। যমুনা থেকে তাদের জন্য খাবারও এসেছিল, এরকমটা শোনা যায়। তারপরে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হলো এবং পরপরই এতটুকু দেরি না করে সাথে সাথেই আমরা দেখলাম নির্বাচন কমিশন কি বলবো যে বিদ্যুৎ গতিতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিল। সেটা যে সরকারের নির্দেশেই করেছে এটা তখন স্পষ্ট হয়েছে, অথচ নির্বাচন কমিশন একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, তার সরকারের আদেশে এই কাজগুলো করার কথা নয়, আইন অনুযায়ী করার কথা। কারণ নিবন্ধন হয় থাকবে অথবা বাতিল হবে, স্থগিতের অপশন নেই, কিন্তু তারা সেটা করেছিল। নির্বাচন কমিশন সরকার দ্বারা প্রভাবিত হয়েছিল, সেই দৃশ্য ইউনুসীয় যুগে আমরা দেখেছি, সেই গত বছরের মে মাসের দিকে। কিন্তু এতকাল পরে, এক বছরেরও বেশি সময় পরে যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন আমরা দেখছি যে ইউনুসীয় সেই ফর্মুলায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা কি? ইউনুস সরকার যেভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা জারি করেছিল, সবাই তো বলছিল যে দোষীদের বিচার হোক, কিন্তু দল হিসেবে কোনো দল তো একটা জড় পদার্থ, দলকে যখন মানুষ চালায় তখন দল চলে। সুতরাং সেটা চালাতে গিয়ে যে মানুষগুলো রাস্তা ভুল করেছে তাদের বিচার হবে, কিন্তু দল কেন? এই প্রসঙ্গ অনেকেই বলেছিলেন। কিন্তু শিক্ষিত বাংলাদেশের সব থেকে বড় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মেধাবী তরুণদের আগামীর জন্য গড়ে তোলেন যারা, সেই শিক্ষকরা আরও বেশি মেধাবী এবং বাংলাদেশের টপ ক্লাস মানুষ। এই টপ ক্লাস মেধার মানুষগুলো এবার রাজনীতিকে এতটাই নিকৃষ্টভাবে ব্যবহার করার চেষ্টা করছেন যে উদাহরণটা ভবিষ্যতে অনেকের জন্যই হয়তো কাল হয়ে ফিরে আসতে পারে। আমরা দেখছি যে ডক্টর ইউনুসের সেই মেটিকুলাস পদ্ধতি অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের সমর্থক, অর্থাৎ আওয়ামী বাম ঘরানার যারা সমর্থক রয়েছেন শিক্ষক, এবং নীল প্যানেল রয়েছে, সেই প্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা করার জন্য কমিটি গঠন করা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের রাজনীতি করারই তো কথা না, সেখানে রাজনৈতিক দলের অস্তিত্বই থাকার কথা না। সেখানে শিক্ষকদের ওই শিক্ষক সমিতির নির্বাচনের জন্য যে বিভিন্ন প্ল্যাটফর্ম, নীল দল, সাদা দল, এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে আপনি তো রাজনীতির মধ্যে ফেলতে পারেন না। কিন্তু আমরা দেখছি যে সেখানে প্রফেসর ইউনুসের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার চেষ্টা এবং উদ্যোগ, এবং সম্ভবত সেটা করা হবে। চলুন একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, তারা কি ভাবছেন। দেশের সর্বোচ্চ শিক্ষিত এবং সর্বোচ্চ গুণী মানী ব্যক্তিগুলো কিভাবে রাজনীতির করাল গ্রাসে নিজেদেরকে সঁপে দিচ্ছেন, সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির থিওরি অ্যাপ্লাই করা হচ্ছে। সেখানে ইস্যু হিসেবে এসেছে হচ্ছে জুলাই আন্দোলনকে সমর্থন করা না করা। এখন জুলাই আন্দোলন একটা সরকার বিরোধী আন্দোলন, সেই সরকার বিরোধী আন্দোলনে সরকারের সমর্থক একটা বড় গোষ্ঠী তো থাকবেই, কারণ বাংলাদেশে এখনও তো আপনি যদি ফেলেও দেন তবুও তো 30% আওয়ামী লীগের সমর্থক রয়েছে। তো সেই আওয়ামী লীগের সমর্থকরা তো নিশ্চয়ই জুলাইকে সমর্থন করেনি। তারা জুলাইকে সমর্থন না করে যারা আগ্রাসী ভূমিকা পালন করেছে, যারা অন্যায় করেছে, যারা হত্যাযজ্ঞে মেতে উঠেছে, যারা নির্যাতন করেছে, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন। কিন্তু কেউ জুলাইকে সমর্থন করলো না, জুলাইয়ের বিপক্ষে তার মতামত উপস্থাপন করলো, এই জন্য তো তার শাস্তি হতে পারে না।
কারণ এটা তো মুক্তিযুদ্ধ না, এটা তো দেশ স্বাধীনের যুদ্ধ না, এটা একটা সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন। সরকার পতনের আন্দোলনে বিভিন্ন পক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। তো এক পক্ষ বিজয়ী হয়ে আপনি যদি মনে করেন আর এক পক্ষকে আপনি দেশেই থাকতে দেবেন না, কিংবা আরেক পক্ষকে সাধারণ জীবনযাপন করতে দেবেন না, তাদেরকে সবাইকে জেলে ভরবেন, তাদের যে পেশা, তাদের যে রুটি রুজির ব্যবস্থা সেগুলো বন্ধ করে দেবেন, তাহলে সেটা তো সভ্যতার কোনো কর্ম হলো না। তাহলে তো আমরা সেই দেশটাকে সভ্য দেশ বলতে পারবো না। যখন আমরা দেখেছি প্রফেসর ইউনূস ঘোষণা করেছিলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বর্বরতা থেকে তিনি আজকে সভ্যতায় আনলেন এই দেশটাকে, তো প্রফেসর ইউনূস যদি সত্যি সভ্যতায় নিয়ে আসেন তাহলে এটা তো সভ্যতার ক্যারেক্টার হতে পারে না। কি বলছে গণমাধ্যম একটু দেখে নিই। ডেইলি ক্যাম্পাসের শিরোনাম, আওয়ামীপন্থী নীল দল নিষিদ্ধে কমিটি করল ঢাবি, শাস্তি পাবেন জুলাই বিরোধী শিক্ষকরাও। মানে জুলাইয়ের পক্ষে না থাকলে তাকে শাস্তি দেওয়া হবে, তার চাকরি খেয়ে ফেলা হবে, এবং জেল জুলুম এগুলো তো থাকতেই পারে। চাকরি যাওয়াটা একটা বড় ঘটনা, অবশ্যই বড় ঘটনা। এখন আমি জুলাইকে সমর্থন করলাম না, তার জন্য আপনি আমার চাকরি কেড়ে নেবেন। এর পরবর্তীতে বিএনপি সরকার বিরোধী যদি কোনো আন্দোলন হয়, সেই আন্দোলনে আন্দোলনরত পক্ষ যদি বিজয়ী হয়, তখন বিএনপির যে একটা বড় ভোট ব্যাংক আছে 30-40%, তারা তো সেই সমর্থন দেবে না। তো তাদেরকে আপনি তখন শায়েস্তা করবেন, তাদের চাকরি খাবেন, তাদেরকে জেলে ভরবেন। যদি এটাই করতে হয় তাহলে বাংলাদেশে একটা অন্তত, বাংলাদেশের এই মুহূর্তে জনসংখ্যা যদি আমি ধরি 20 কোটি, যদিও 18 কোটি বলা হয়, 20 কোটি ধরে নিলাম, 20 কোটি ধরে নিলাম, তার 30% জনগণ কত হয়? 30% জনগণ প্রায় 6 কোটির বেশি। তো 6 কোটিই ধরে নিলাম, 6 কোটি জনগণ, এই 6 কোটি জনগণের ধারণ ক্ষমতা সম্পন্ন আপনাকে একটা জেলখানা বানাতে হবে। সেই জেলখানা কিংবা হতে পারে যে বঙ্গোপসাগরে একটা ভাসমান জেলখানা বানালেন, মানে কোনো বারবার এই 6 কোটির বেশি তো আর হবে না, কিংবা 7 কোটি ধারণ ক্ষমতা করলেন, কিংবা 10 কোটি ধারণ ক্ষমতা করলেন, যেন অনায়াসেই একটা পক্ষ বৃহৎ হলেও তাদেরকে জেলে ভরে রাখা যায়। সেটাই কি হবে? মানে সেটাই কি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে? আজকে আওয়ামী লীগ ক্ষমতা নেই, আওয়ামী লীগের যারা সমর্থক, যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ উচ্চারণ করে, তাদের সবাইকে, এই 6 কোটি মানুষকে আপনি জেলে ভরে রাখেন। কালকে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ বলবে বিএনপি যারা 40% করে তাদের সবাইকে জেলে ভরো। এটাই কি চলবে? এই ধারা কি আপনারা চালাতে চান? হ্যাঁ, রাজনীতিতে আমরা বলতে পারি রাজনীতি পচে গেছে, রাজনীতি অন্ধকারে চলে গেছে, রাজনীতিবিদদের আমরা প্রতিনিয়ত দোষ দিই, এবং সুশীল সমাজ রাজনীতিবিদদের অনেক বেশি দোষ দেন। আমরা দেখেছি রেজওয়ানা হাসান উপদেষ্টা হওয়ার পরে তিনি বলেছিলেন যে 54 বছরের রাজনীতিবিদরা কিছু করতে পারেনি বলেই তো আমাদেরকে আসতে হয়েছে। 54 বছরে নাকি বাংলাদেশে রাজনীতিবিদরা কিছুই করেননি, করেছেন রেজওয়ানা হাসানরা এবং ডক্টর ইউনূসরা, যারা নিজেদের স্বার্থ উদ্ধার করার কাজে ব্যস্ত ছিলেন ক্ষমতাসীন হওয়ার 1.5 বছরে। 54 বছরে রাজনীতিবিদরা যদি নাই কিছু করেন, তাহলে বাংলাদেশের এত অবকাঠামো, উন্নয়নশীল দেশ হওয়া, বিশ্বে বহু জায়গায় নিজেদের মানে অবস্থান নিশ্চিত করা, এই কাজটা কিভাবে করলো বাংলাদেশ? এটা কি মানে রেজওয়ানা হাসান কিংবা আদিলুর রহমান, ডক্টর আসিফ নজরুল, মানে ডক্টর ইউনূস তারা করেছেন, নাকি রাজনীতিবিদরা করেছেন? যদি এর ক্রেডিট আপনি যদি ডিসক্রেডিট দিতে চান, তাহলে ক্রেডিটটা আগে দিতে হবে। এই দেশ জন্ম হওয়ার পর থেকে বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, কিংবা তার পরে আমরা যদি ধরি জিয়াউর রহমান, এরশাদ, তারপরে খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা, এই শাসনামলগুলোতে বাংলাদেশে যদি কোনো কাজই না হয়, তাহলে বাংলাদেশ তো এতদিন অন্ধকারে ডুবে যাওয়ার কথা ছিল। রেজওয়ানা হাসানরা এনজিওর ব্যবসা করতে পারতেন না যদি এই 54 বছরে বাংলাদেশের মানে কোনো উন্নতি, বাস্তবিক অর্থে কোনো উন্নতি না হতো। কি সিদ্ধান্ত নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলকে নিষিদ্ধ করার দাবি ওঠার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এটা নিশ্চিত করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী কাজে যুক্ত থাকলে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।
বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ জুলাইয়ের বিরোধী যারা ছিল কিংবা জুলাইকে সাপোর্ট করেনি যারা, মানে আমাদের ভাষায় যেটা আমরা অনেকে বলতে চাই যে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর, জুলাইকে সাপোর্ট করা না হলেই কিংবা জুলাই পরবর্তী জুলাই যোদ্ধাদের সমালোচনা করলেই সে তো আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর হয়ে যায়। জানা গেছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষকবৃন্দের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেন সম্প্রতি। এ সময় তারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে থাকা আওয়ামী এবং বামপন্থী 231 জন শিক্ষকের তালিকা হস্তান্তর করেন এবং এই 231 জনের চাকরি খেতে হবে। এই তো 231 জনের চাকরি খেয়ে এই 231 জন মানে নিয়োগ দিতে হবে হয়তো হাটহাজারী মাদ্রাসা থেকে মানে লোকজন নিয়ে এসে, এটাই তো চান, কিংবা আলিয়া মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে এই 231 জনের গ্যাপটা পূরণ করতে হবে। যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটা না হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির ক্যাফেটেরিয়ায় নারী এবং পুরুষ বিভক্ত করার জন্য পর্দা টাঙানো হয়, মানে যেটা মাদ্রাসাতেও হয়তো সব মাদ্রাসাতে হয় কি না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বর্তমান ভিসি যিনি বিএনপিপন্থী শিক্ষক, তিনি সেগুলো নীরবে মেনে নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একজন শিক্ষিকা সেটা উদ্বোধন করেন এবং সেই শিক্ষিকা যখন উদ্বোধন করেন তখন তাকে কিন্তু হিজাব পরিহিত অবস্থায় আমরা দেখিনি, অথচ পর্দার ব্যবস্থা করছেন তিনি ফিতা কেটে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। স্মারকলিপি দেওয়ার সময় বিএনপি এবং জামাতপন্থী শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। জামাতপন্থী শিক্ষকদের সঙ্গে বিএনপি এক কাতারে গিয়েছে। বিএনপির শিক্ষকরা, বিএনপিপন্থী এই বুদ্ধিজীবীরা তারা কি বুঝতে পারছেন যে তারা মোটামুটি আগুনে ঝাঁপ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে চলেছেন জামাতের সঙ্গে মিলে মিশে? কারণ জামাত তো তাদের মতো করে বর্তমান ক্ষমতাসীন সরকারকে যে কোনোভাবে বিব্রতকর পরিস্থিতিতে বিপদে ফেলতে চাইবে। সেখান থেকে যদি শিক্ষক সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ যদি সচেতন না থাকেন তাহলে তো মুশকিল। এখানে তদন্ত করার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির নেতৃত্ব দেবেন উপাচার্য ABM ওবায়দুল ইসলাম, যিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবেই পরিচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ক্যাফেটেরিয়ায় পর্দা তৈরি করছেন তিনি। নারীরা একদিকে খাবে, পুরুষরা একদিকে খাবে। যদি নারীরা একদিকে খায় এবং পুরুষরা একদিকে খায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা বন্ধ করে দেন। মানে জামাতপন্থী শিক্ষকদের আবদার মেনে কিংবা ডাকসু নেতাদের আবদার মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুরুষ বিশ্ববিদ্যালয় ঘোষণা করেন, আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করেন ঢাকা নারী বিশ্ববিদ্যালয়, এটা তৈরি করেন, তাহলেই তো হয়ে গেল। তাহলে তার পর্দা টাঙানো লাগলো না। এই যে সহশিক্ষা, এই সহশিক্ষা যেটা চলমান সেটার মাঝে আপনি পর্দা টাঙিয়ে দিচ্ছেন এবং এই পর্দা টাঙিয়ে দিয়ে কি ইঙ্গিত দিচ্ছেন সেটা তো খুব সহজেই আমরা বুঝতে পারছি। এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের মানে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর 200-300 তালিকাতেও আসতে পারে না। সেখানে শিক্ষার মান এবং শিক্ষার কোয়ালিটি, শিক্ষার্থীদের তৈরি হওয়া, বিকাশ, তাদের জ্ঞানের বিকাশ হওয়ার যে মানে পরিধির মানে রশি টেনে ধরা হচ্ছে কৌশলে, সেটা কি এই মানে উপাচার্য সাহেব, এই স্যার সম্মানিত মানুষ এবং খুবই জ্ঞানী মানুষ, তিনি কি বুঝতে পারছেন না? আমার মনে হয় যে তিনি এখনো বুঝতে পারছেন না। এখানে বলা হচ্ছে সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দেওয়া অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। এতে কাউকে দোষী পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি কোনো সংগঠনকেও যদি এতে যুক্ত পাওয়া যায় সেটিও নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়েছে। অনেক বড় রিপোর্ট, আর পড়তে চায় না। সিদ্ধান্ত জানলেন তো, কোনো শিক্ষক যদি দোষী হয়, মানে কোনো শিক্ষক যদি জুলাইয়ের সমর্থক না হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানে শিক্ষকদের কোনো সংগঠন যদি জুলাইয়ের সাপোর্টার না হয় তাহলে সেই সংগঠনকে নিষিদ্ধ করা হবে। আজকে নীল দলকে আপনি নিষিদ্ধ করবেন। আপনাদের মানে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে যে তারা সংবাদ সম্মেলন করেছে, সংবাদ সম্মেলন করে জুলাইয়ের আন্দোলনকে এই মানে বিভিন্ন জায়গায় সহিংস ঘটনার এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শিক্ষকরা তাদের মতামত ব্যক্ত করেছে। কিন্তু আমার কথা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে সেই শিক্ষকদের মধ্যে কেউ যদি এরকম কোনো আকাম কুকামের সঙ্গে জড়িত থাকে, যে কোনো ছাত্রকে মারা হচ্ছে, কোনো হত্যার ঘটনার সঙ্গে তিনি জড়িত, সরকারকে প্রত্যক্ষভাবে তিনি সহযোগিতা করছেন, এই ব্যাপারগুলো যদি প্রমাণ হয় সেটা ভিন্ন কথা। কিন্তু তিনি তার মতামত প্রকাশ করছেন, মতামত প্রকাশের স্বাধীনতার জন্যই তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আমরা তাড়িয়েছি। সেখানে মতামত প্রকাশের স্বাধীনতা ছিল না, মত প্রকাশ করতে পারতাম না আমরা, এটাই তো আমাদের অভিযোগ ছিল। তো তাকে তাড়িয়ে তাহলে লাভ হলো কি?
তাকে তাড়িয়ে প্রফেসর ইউনূস ঘোষণা করলেন যে আপনারা মন খুলে প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন, আর যেই সমালোচনা করতে গেল তাকেই সন্ত্রাস বিরোধী আইনে জেলে ভরা হলো। তাহলে মতামত প্রকাশের অধিকার কোথায় গেল? মতামত প্রকাশের অধিকারের জন্য তো আন্দোলন দানা বেঁধে উঠল। আমরা কথা বলতে পারি না, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, আমাদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, অহেতুক মানে বিরোধিতা করলে, সমালোচনা করলে আমাদেরকে জেলে ভরা হয়, এগুলোই তো অভিযোগ ছিল। তাহলে সেই অভিযোগগুলো যখন আমাদের ছিল, আমরা কি সেই অভিযোগ ব্যাপারে সচেতন থাকছি? আজকে আপনি নীল দলকে বহিষ্কার করছেন, নিষিদ্ধ করছেন নীল দলকে। কালকে হলুদ দল ক্ষমতায় আসলো। হলুদ দল ক্ষমতায় এসে যদি মনে করে যে সাদা দলকে এবার নিষিদ্ধ করব, সাদা দল যেটা বিএনপিপন্থী শিক্ষকরা, তাদেরকে যদি নিষিদ্ধ করব এটা ভাবে, তখন কি আমাদের সমর্থন করা উচিত? কখনোই না। এই কর্মকাণ্ডকেই সমর্থন করা উচিত না। কারণ এই প্রক্রিয়াটা নগ্ন রাজনৈতিক যে বিদ্বেষ এবং প্রতিহিংসার যে রাজনীতিকে দূষিত করেছে, কলুষিত করেছে, সেটা যদি শিক্ষাঙ্গনে প্রবেশ করে তাহলে শিক্ষাঙ্গন শেষ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এমনি তো, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে তো এমনিই তো শেখ হাসিনার মানে সর্বশেষ যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, সেখানে যোগ্যতা শিথিল করে, যোগ্যতার মেটিকুলাস পরিবর্তন করে এমন অবস্থা তৈরি করেছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন মানে এই পর্দা টাঙানো শুরু হচ্ছে। এবং পর্দা টাঙানো এটা রেয়াজ হয়ে দাঁড়াবে। আর কয়েকদিন পরে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাসরুমে মাঝখানে পর্দা টাঙানো হচ্ছে, এবং এই পর্দার এক পাশে নারীরা থাকবে, পর্দার আর এক পাশে পুরুষরা থাকবে। এমনও বলা হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষদের জন্য আলাদা মানে রুটিনে ক্লাস হবে। নারীদের ক্লাস আলাদা হবে, পুরুষদের ক্লাস আলাদা হবে। নারীদের ক্লাস নেবে নারী শিক্ষক, পুরুষদের ক্লাস নেবে পুরুষ শিক্ষক। সেদিন বেশি দূরে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল সালুর মসজিদ ঢুকতে আর বেশি দেরি নেই। যে ব্যবস্থাটা শেখ হাসিনা করে গিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু না, বিশ্ববিদ্যালয়গুলোকে মাদ্রাসায় পরিণত করার বন্দোবস্ত করে গেছেন, সেটা আরও মানে পরিণত করতে চাইছেন আপনারা। বিএনপির কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি আছে এখন পর্যন্ত। এখনই হতাশ হওয়ার কোনো কিছু নেই, আমাদের এখনও অনেক বেশি প্রত্যাশা রয়েছে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় সমর্থক দল। বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তার দল নিশ্চয়ই এরকম কোনো ভুল করবে না যে উগ্রবাদ কিংবা ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং আমাদের শিক্ষাঙ্গনকে মানে এমনভাবে তৈরি করা যেখানে আমরা সহশিক্ষা অর্জন করতে পারবো না, সেই ধারায় নিশ্চয়ই বিএনপি সরকার যাবে না। এবং আজকে নীল দলকে বহিষ্কার করা, কালকে সাদা দলকে বহিষ্কার করা, পরশু হলুদ দলকে বহিষ্কার করা, এই রেওয়াজ এবং এই চর্চা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, সেটার ব্যাপারে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ এখনই প্রয়োজন। শিক্ষামন্ত্রী কিছুদিন আগে অবশ্য বলেছেন, যদি রাজনীতি করতে হয় তাহলে অবসর নেন কিংবা চাকরি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে তারপরে রাজনীতি করেন। এটা এখন অবধারিত করার সময় এসেছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে ওপেনলি বলার সময় এসেছে, সরকারের নিয়ম করার সময় এসেছে যে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো শিক্ষক রাজনীতি চলবে না। যদি সেটা করা যায় তাহলে এই ধরনের নগ্ন প্রয়াস, যেটার ধারাবাহিকতা আমাদের ভয়ঙ্কর পরিণতির দিকে নিতে পারে, আজকে যেটা করা হচ্ছে, আগামীকালকে প্রতিহিংসার বশবর্তী হয়ে এর চাইতে দ্বিগুণ করার চেষ্টা করবে আরেক পক্ষ, পরশুদিন 4 গুণ করার চেষ্টা করবে, আমরা কিন্তু শান্তি পাবো না। দেশটার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো যদি এরকম অকেজো অশান্তির জায়গা হয়ে যায়, সেটা আমাদের জন্য কোনোভাবেই ভালো কিছু হবে না। কারণ বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেটা, এমনকি পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানও বিশ্বের টপ 100-200 তালিকায় থাকে, কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেটা থাকে না। এই জায়গায় আমার মনে হয় যে সরকারের সব থেকে বেশি মনোযোগী হওয়া উচিত। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, যেমন সেখানে শিক্ষাকে যদি সর্বোচ্চ গুরুত্ব না দেওয়া হয়, শিক্ষাকে যদি এই রাজনীতি মুক্ত এবং কলুষণ মুক্ত করা না হয়, শিক্ষাকে যদি প্রতিহিংসার জায়গা থেকে বের করে না আনা যায়, তাহলে আগামী প্রজন্ম তৈরি করতে আমরা পারবো না। আগামী প্রজন্ম তৈরি হবে এমন একটা প্রজন্ম যারা প্রতিনিয়ত সাউমাউ ছেড়ে ফেলার ব্যাপারটাকেই মনে করবে তাদের সংস্কৃতি, এবং সেটাকেই তারা নবী রাসূলের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।